হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা দেখব 44 বিসিএস এর ম্যাথ অংশ। এবং যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন আমরা সাধারণত ওই সমস্ত কোশ্চেন নিয়ে কথা বলে থাকি যেই কোশ্চেনগুলোর ব্যাপারে আমাদের একটু ব্যাখ্যা জানা প্রয়োজন। চলেন শুরু করা যাক। আমাদের কাছে প্রথমে আছে একটা জ্যামিতিক প্রশ্ন, তো চলেন দেখি এটার মধ্যে কি বলছে। আমাদের বলা আছে এবিসি একটা ত্রিভুজ। ওকে, ঠিক আছে, তো আমরা ধরলাম এই যে এবিসি এটা হলো আমাদের সেই ত্রিভুজটা, এটা এ বি এবং সি। এখানে বলা আছে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি। আচ্ছা, ওকে, ভালো। এই যে অ্যাঙ্গেলটা আছে এটার মান হলো 48 ডিগ্রি। এবি ইকুয়াল টু এসি, মানে হলো এবির ভ্যালু যা এসির ভ্যালু তাই, তার মানে হলো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে অবভিয়াসলি এই যে সি অ্যাঙ্গেলটা আছে সেটার মানও 48 ডিগ্রি হবে। এরপর বলা আছে যদি ই এবং এফ এবি এবং এসি কে এমন ভাবে ছেদ করে যেন ইএফ সমান্তরাল বিসি হয়। তো তার মানে হলো যে এইখানে একটা ই বিন্দু থাকবে এবং এখানে একটা এফ বিন্দু থাকবে, এবং তাদের যদি আমরা এইভাবে কানেক্ট করে দিই তাহলে এই যে ইএফ একটা রেখা পাইলাম সেটা আর বিসি হবে সমান্তরাল। তো তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ ই এফ সমান কত সেটাই আমাদের আসলে বের করতে হবে। তো এইখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, অনুরূপ কোণের সংজ্ঞা অনুসারে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ই সমান হবে, একইভাবে অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল এফ সমান হবে। এবং এটা কি অনুসারে? অনুরূপ কোণের সংজ্ঞা অনুসারে। আমি আবার বললাম। তো তাহলে অ্যাঙ্গেল ই এটার ভ্যালু কিন্তু 48 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এফ এটার ভ্যালুও 48 ডিগ্রি। এবার আমরা যদি ত্রিভুজ এ ই এফ এইটার ক্ষেত্রে একটু হিসাব করার চেষ্টা করি, তো তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ ই এফ প্লাস অ্যাঙ্গেল এ এফ ই এটা সমান কত হবে? 180 ডিগ্রি হবে, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার আমাদের বের করতে বলছে কি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল এ এফ ই এইটার যোগফল কত সেটা। তো তাহলে আমরা অ্যাঙ্গেল এ এটাকে এবং অ্যাঙ্গেল এ এফ ই এটাকে এক পাশে রাখলাম, 180 ডিগ্রি এই পাশে আগের থেকেই ছিল। এই যে অংশটা আছে এটাকে আমরা যদি ওই পাশে পাঠাই দিই তাহলে হবে মাইনাস। তো তাহলে মাইনাস অ্যাঙ্গেল এ ই এফ। তো তাহলে আমরা পাইলাম 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ ই এফ এইটার ভ্যালু কত? 48 ডিগ্রি, সেটা আমরা আগেই বলছি। তো তাহলে 48 ডিগ্রি এখান থেকে এটা মাইনাস করলে হবে 132 ডিগ্রি। তো তাহলে এই যে ক নাম্বারটা হলো আমাদের অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা আছে এটা একটা সমান্তর ধারার প্রশ্ন এবং বলছে এইগুলা যদি সমান্তর ক্রমানুসারে থাকে তো তাহলে পি এবং কিউ এর মান কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো তাহলে সমান্তর ধারার যে প্রথম পদ সেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করি সাধারণত। তাহলে ইকুয়াল টু দেয়া আছে -5। পি এবং কিউ এর মান তো আমরা বেরই করব, সেটার ব্যাপারে আমরা আসতেছি। এই যে 16 এটা কততম পদ? 1 2 3 4 4 নাম্বার পদ। তো তাহলে এনতম পদের যে সূত্রটা আছে সেটা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হবে 16। এখন যদি আমরা a এর ভ্যালু বসাই -5 প্লাস n এর ভ্যালু কত? 4, যেহেতু 4তম পদ এটা, -1 ইন্টু ডি ইকুয়াল টু হলো 16। তাহলে এখান থেকে যদি আমরা খুব ইজিলি হিসাব করি, এই যে -5 সেটা এই পাশে চলে যাবে, +5 হবে, তাহলে 16 আর 5 হবে 21। এখান থেকে যদি আমরা হিসাব করি তো তাহলে হবে 3d। তো তাহলে d ইকুয়াল টু হবে 7। এই যে 3 দিয়ে আমরা 21 কে ভাগ করব, তাহলে p এর ভ্যালু কত হবে? p এর ভ্যালু হবে নিশ্চয়ই, এটা যেহেতু সমান্তর ধারা, তো তাহলে -5 এর সাথে আমরা +7 যোগ করব। তো তাহলে -5 এর সাথে যদি আমরা +7 করি তো তাহলে আমরা পাবো অবভিয়াসলি 2। তো তাহলে আমাদের p এর ভ্যালু হবে 2। তো তাহলে 2 এর সাথে আরো যদি 7 আমরা যোগ করি তাহলে আমরা পাবো 9। তো 9 হবে আমাদের q এর ভ্যালু। তো তাহলে আমাদের এই যে খ নাম্বারটা আছে এটা হবে आंसर। এরপরের যে কোশ্চেনটা আছে সেটার মধ্যে দেয়া আছে i টু দি পাওয়ার -49 এর মান কত। তো এইখানে আমরা চলেন এই জিনিসটা আগে জানি যে i মানে কি। i মানে হলো √(-1). i কে যদি স্কয়ার করা হয় তো তাহলে আমরা কি পাবো? √(-1) তাকে যদি স্কয়ার করি তাহলে আমরা পাবো -1। এখন i স্কয়ার এটাকে যদি আবারও স্কয়ার করা হয় তাহলে আমরা পাবো -1 তার স্কয়ার। তো তার মানে হলো +1। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম i টু দি পাওয়ার 4 এটার ভ্যালু হলো +1। এবার যদি আমি বলি i টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার 12 তাহলে কত হবে? তাহলেও কিন্তু এটার ভ্যালুটা +1ই হবে, কারণ 1 কে যদি টু দি পাওয়ার 12 করেন তারপরও আপনি আসলে +1ই পাবেন। i টু দি পাওয়ার 48 এইটা সমান কত? 1। এই যে 4 আর 12 গুণ করলে কত হবে? 4 12 48। আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝে থাকি তো তাহলে মনে হয় এটার ভ্যালুটা বের করা এখন আর কঠিন কোনো কাজ না। i টু দি পাওয়ার -49 এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার 49। এরপরে আমরা এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই i ইন্টু i টু দি পাওয়ার 48। আসলে এই জন্যই আমি i টু দি পাওয়ার 48 এর ভ্যালুটা এখানে বের করছি। এরপর আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই i ইন্টু 1। কেন? কারণ এই যে i টু দি পাওয়ার 48 এর ভ্যালু কিন্তু এখানে আমি আগেই বের করছি, সেটার মান কত? 1। তো তাহলে এইখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই i। তো আমরা প্রথমে চলেন দেখি যে 1 ডিভাইডেড বাই i কোনো অ্যান্সার আছে কিনা। অ্যাকচুয়ালি নো, আমাদের 1 ডিভাইডেড বাই i কোনো অ্যান্সার নাই। তো
তো তাহলে আমাদের এখান থেকে আরো একটু অঙ্ক করতে হবে, সেটা হলো আমরা উপরেও i দিয়ে গুণ করব, নিচেও i দিয়ে গুণ করব। তাহলে উপরে i দিয়ে গুণ করলে কত হবে, 1, আর i দিয়ে গুণ করলে হবে i ডিভাইডেড বাই i ইন্টু আরো একটা i। তো তাহলে এই যে i এবং এই যে i, এই দুইটা যদি আপনি গুণ করেন তাহলে আপনি পাবেন i স্কোয়ার, এবং i স্কোয়ার সমান কত, -1। i ডিভাইডেড বাই আমি পাইতেছি -1 ইকুয়াল টু আমি পাইতেছি -i। তো তাহলে এই যে খ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। চলেন দেখি তারপর প্রশ্ন। এইখানে আমাদের বলা আছে গুণোত্তর গড় কোনটি। তো গুণোত্তর গড়ের সংজ্ঞা বলার চাইতে আমি যদি এটাকে একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে মনে হয় আপনারা খুব ভালো বুঝবেন। যদি আমাদের কাছে ধরেন তিনটা সংখ্যা দেয়া আছে, লেটস সে 2, 3, 4, এই তিনটা সংখ্যা আমাদের কাছে দেয়া আছে এবং আমাদেরকে বললো যে এটার গুণোত্তর গড় বের করতে। আমাদের যেটা করতে হয় গুণোত্তর গড়ের ক্ষেত্রে, যতগুলা সংখ্যা দেয়া থাকবে সবগুলাকে আমরা গুণ করব, 2 × 3 × 4, এবং যতগুলা সংখ্যা দেয়া থাকবে এই সংখ্যার গুণফলের তততম মূল আমরা বের করব। তার মানে হলো যদি তিনটা সংখ্যা আমার কাছে দেয়া থাকে তো তাহলে আমরা এটাকে কিউবিক রুট করব। আরো একটা সংখ্যা 5 থাকতো, তো তাহলে আমি করতাম এটার চতুর্থতম যে ঘাত আছে সেটা বের করতাম, 2 × 3 × 4 × 5, এই যে চারটা সংখ্যা গুণ করতাম এবং চতুর্থতম ঘাত যেটা আছে সেটা বের করতাম। তো এখন আমাদের কাছে দেয়া আছে 18 এবং 72 এইটা। তো তাহলে বিষয়টা খুব ইজি, 18 × 72 আমি গুণ করব এবং এটাকে আমি কি করব, রুট করব। এখানে 2 দেয়া যে কথা, না দেয়া কি কথা, অ্যাকচুয়ালি এখানে 2 কোনোদিনই কেউ দেয় নাই, তা আপনারও দেওয়ার দরকার নাই। তো এই দুইটাকে যদি আমরা রুট করি তো তাহলে আমরা পাবো 36। তো আমাদের অ্যান্সার হবে 36। এটার যে সহজ হিসাবটা সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমরা লিখতে পারি 9 × 2, এবং এই যে 72 আছে এটাকে আমরা 36 × 2 লিখতে পারি, এবং এই যে 9 আছে এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 3। আমাদের কাছে এই যে 2 থাকলো আর এই যে 2 থাকলো, এই দুইটা যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো 4, এবং 4 কে যদি রুট করি তাহলে আমরা পাবো আবারও 2। এই যে 36 এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 6। তো তাহলে 3 × 2 = 6 আর 6 × 6 = 36। অথবা এটাকে চাইলে একটু চালাকি করেও হিসাব করা যায়। যেমন ধরেন আমি যদি এইভাবে চিন্তা করি, যেহেতু এটা গুণোত্তর গড় এবং গুণোত্তর গড়ের মধ্যে তো রুট ওভার আসবে, তাই না? তো এবং আমরা অপশনের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো রুট ওভার সংখ্যা পাইতেছি না। যেহেতু রুট ওভার কোনো সংখ্যা নাই, তার মানে যেই সংখ্যাটা আমরা পাবো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন 18 আর 72 যদি আপনি গুণ করেন তো তাহলে 8 × 2 = 16, আপনি শেষে একটা 6 পাইতেছেন, এটা শিওর। তো এবার চিন্তা করেন এইখান থেকে আমাদের কোন সংখ্যাটাকে স্কোয়ার করলে লাস্টে আমরা 6 পাবো। 45 কে স্কোয়ার করলে তো আমরা লাস্টে 6 পাবো না, 45 কে স্কোয়ার করলে লাস্টে আমরা একটা 5 পাবো। এই যে খ নাম্বারে যে অপশনটা আছে এটার লাস্ট ডিজিট 3 কে স্কোয়ার করলে তো 9 পাওয়া যাবে, এটাকে তো আসলে স্কোয়ার করলে লাস্টে 6 পাওয়ার কোনো পসিবিলিটি নাই। এই যে 36 আছে এটাকে যদি আমরা স্কোয়ার করি লাস্টে আমাদের ডিজিটটা হলো 6, এবং 6 কে স্কোয়ার করলে হবে 36, তো তার মানে লাস্টে একটা 6 পাওয়ার সম্ভাবনা আমাদের আছে। এবং লাস্ট যে অপশনটা আছে সেটা হলো 4 কে স্কোয়ার করলে হবে আমাদের 16, এবং এই দুইটাকে গুণ করলে তো অন্তত 16 হবে না, তাই না? সেটা আমরা বুঝতেছি। তো তাহলে এইখান থেকে চাইলে একটু চালাকির মাধ্যমে হিসাব না করেও বলে দেওয়া যায় যে এটার অ্যান্সার আসলে 36 হবে। চলেন দেখি তারপরে প্রশ্নে আমাদের কি আছে। এই ধরনের ধারা যখন আপনি দেখবেন তখন এটাকে কোনো রকমের টেনশন ছাড়াই গুণোত্তর ধারা হিসাবে আপনি বিবেচনা করবেন। কারণ দেখেন এই যে 1 কে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো -1, -1 কে যদি আবারও -1 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পাবো +1। তো এইভাবে আসলে ধারাটা সামনের দিকে গেছে। এই ধারার প্রথম যে পদ সেটা হইলো 1, সাধারণ অনুপাত যেটা সেটা হইলো -1, কারণ পরের পদকে আমাদের আগের পদ দিয়ে ভাগ করতে হবে। পরের পদ হইলো -1 এবং আগের পদ হইলো 1, এবং -1 কে 1 দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমরা পাবো -1, এবং এটা অবভিয়াসলি 1 এর চাইতে ছোট। 1 এর চাইতে যখন ছোট হয় এই r এর ভ্যালু, তখন কিন্তু আমাদের গুণোত্তর ধারার যে সমষ্টি নির্ণয়ের সূত্র সেটা হবে a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। তো এখন আমাদের যেটা করতে হবে শুধুমাত্র আমাদের এই মানগুলো বসাই দিতে হবে। যেমন ধরেন a এর মান হলো 1 মাইনাস r এর ভ্যালু হলো -1 তার টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r এর ভ্যালু হলো -1। এরপর আমরা যেটা লিখতে পারি, এখানে অঙ্ক করলে হবে 2, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে আমাদের থাকবে 1 মাইনাস -1 টু দি পাওয়ার n। তো এটাকে কেন আমরা এইভাবে রাখবো, এটার পিছনে রিজন হলো n এর ভ্যালু জোড় নাকি বিজোড় সেটা আমরা জানি না। এখানে শুধুমাত্র দেয়া আছে n সংখ্যক পদ। এখন n এর ভ্যালু যদি আমাদের জোড় হইতো তো সেই ক্ষেত্রে -1টা +1 হয়ে যেত, এবং আলটিমেটলি পুরা যে ধারাটা আছে এটা যোগফল হইতো 0। আর যদি n এর ভ্যালু বিজোড় হইতো তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হইতো 1। এইবার এটাকে আমি চাইলে এই সম্পূর্ণ যে অংশটা আছে সেটাকে একটা অংশ হিসেবে চিন্তা করতে পারি, এবং এইখানে মনে মনে যদি 1 আছে চিন্তা করি তো সেই ক্ষেত্রে এটার অ্যান্সারটা দেখতে হবে এরকম, ½ × 1 মাইনাস -1 তার টু দি পাওয়ার n এইটা। তো তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে ঘ নাম্বার যেটা আছে সেটা। এই ধরনের প্রশ্ন এমন ভাবে আসতে পারে, লেটস সে n এর ভ্যালু আমাদের বলে দিল, যদি বলে n এর ভ্যালু লেটস সে 84, তো সেই ক্ষেত্রে 84 সংখ্যক পদের যোগফল
শূন্য হবে সেটা এমনিতেই আমরা বলে দিতে পারি। আর যদি ধরেন বললো 101 সংখ্যক পদের যোগফল কত হবে, তো সেটা আমরা আসলে হিসাব না করেও বলে দিতে পারি এটার ভ্যালু 1 হবে। কেন? কারণ আপনি দেখেন এইখানে যদি দুইটা পদের যোগফল আমরা নির্ণয় করার চেষ্টা করি, এই যে প্রথম যে দুইটা আছে এই দুইটা পদের যোগফল আমরা যদি নির্ণয় করার চেষ্টা করি তাহলে এটা কাটা যাবে, শূন্য হবে। তো তারপর প্রথম যে তিনটা পদ আছে এইগুলার যোগফল যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি তাহলে এটা ওই যে সেম কাটা যাবে এবং আমাদের কাছে থাকবে +1। যদি চারটা নির্ণয় করার চেষ্টা করি তো তাহলে এটা কাটা যাবে এবং এইটা আর এটা কাটা যাবে, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে আবার 0। তো আমরা যেটা দেখতেছি পদ সংখ্যা যদি 2 হয় তাহলে 0 পাইতেছি, পদ সংখ্যা যদি 3 হয় তো তাহলে আমরা আবার 1 পাইতেছি অ্যান্সার, পদ সংখ্যা যদি 4 হয় তাহলে আবার এটার যোগফল 0 হবে। আর যদি পদ সংখ্যা 5টা হয়, মানে এই যে দেখেন এই যে প্রথম 5টা নিয়ে যদি আমি একটু আচ্ছা 5টা এই পর্যন্ত এটা নিয়ে যদি হিসাব করার চেষ্টা করি তাহলে এটা কাটা যাবে, আবার এইটা আর এইটা কাটা যাবে, +1 -1 এ কাটা, তো লাস্টে আমাদের কাছে থাকবে একটা +1। তো 5টা নিয়ে কাজ করছি, +1 পাইছি। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি সেটা হলো পদ সংখ্যা যদি জোড় হয় তো সেক্ষেত্রে আমাদের যোগফল হবে 0, আর যদি পদ সংখ্যা হয় বিজোড় তো সেক্ষেত্রে আমাদের এই ধারাটার জন্য অ্যান্সার হইতেছে 1। আর যদি এই সেম ধারা 2 -2 +2 -2 এইভাবে দেওয়া থাকতো তো সেক্ষেত্রেও কিন্তু আসলে আমরা চাইলে একইভাবে চিন্তা করতে পারতাম। জোড় সংখ্যক নিয়ে যদি কাজ করতাম তাহলে হয়তো 0, আর যদি বিজোড় সংখ্যক পদ নিয়ে কাজ করতাম তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হইতো 2। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের মান দেয়া আছে এত। বহুভুজ আপনারা চিনেন, সেগুলা দেখতে মোটামুটি যে এই ক্যাটাগরির হয়। তো এইখানকার মধ্যে আমাদের বলা আছে এই যে এখানের যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে 168 ডিগ্রি। তো এর বাহুর সংখ্যা কতগুলো হবে সেটা আমাদের বের করতে হবে। এটা ক্যালকুলেট করার একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের একটু জানা থাকতে হবে। n-2 × 180 ডিভাইডেড বাই n ইকুয়াল যত কোণ দেয়া থাকবে সেটা। তো এইখানে আমাদের যে অ্যাঙ্গেলটা দেয়া আছে সেটা হলো 168। এখন এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা আসলে n এর ভ্যালু পেয়ে যাব, এবং এখানে n এর পরিচয় হলো বাহুর সংখ্যা। এটাকে হিসাব করলে আমরা খুব ইজিলি লিখতে পারি 180n - 360 ইকুয়াল 168n, এবং 168 এই পাশে আসলে মাইনাস হবে, তো 180 থেকে যদি আমরা 168 মাইনাস করি তাহলে আমরা পাবো 12n, এবং এই যে -360 আছে এটা ওই পাশে গেলে অবশ্যই প্লাস হবে, তো তাহলে 360 এবং n এর ভ্যালু হবে 30। তাহলে আমাদের অ্যান্সার হবে 30। আমরা আবারও একটা জ্যামিতির প্রশ্ন পাইছি। তো এটার মধ্যে যেটা বলা আছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার হলে x এর মান কোনটি? তো এইটা হলো আমাদের সমবাহু ত্রিভুজ, এই বাহুর দৈর্ঘ্য 2, এই বাহুর দৈর্ঘ্য 2 এবং এই বাহুর দৈর্ঘ্য 2। তো এইটার যে উচ্চতা থাকবে সেই উচ্চতাটাই মূলত আমাদের বের করতে হবে। এটাকে চাইলে আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমেও আসলে ক্যালকুলেট করতে পারি। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তো তাহলে আমরা যদি এটার মধ্যমাটা নিই তো তাহলে মধ্যমাটা এটা একটা সমকোণী ত্রিভুজ হবে আর কি। তো তাহলে এই যে অংশটা আছে সেই অংশের ভ্যালু হবে 1, যেহেতু এটা একটা মধ্যমা। তো তাহলে আপনার এই যে সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজের আপনার কাছে অতিভুজ আছে, আপনার কাছে ভূমি আছে, আপনার শুধুমাত্র লম্বের মানটা বের করতে হবে। তো তাহলে আমরা লিখতে পারি লম্বটাকে যদি আমরা h ধরে নেই, h স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। তো তাহলে h স্কয়ার সমান হবে 4, আর এটা তো ওই পাশে যে মাইনাস হবে তার মানে হলো 3, তো তাহলে h ইকুয়াল টু হবে √3। তো তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হলো √3। আবার এটাকে আমরা চাইলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র সেটা দিয়েও সলভ করতে পারি, সেটা একটু কমপ্লিকেটেড হয়, তো সেজন্য আমি ওইদিকে আসলে গেলাম না। তো চলেন দেখি তারপরে প্রশ্ন। এই কোশ্চেনটা আমরা চলেন একটু মজা করে সলভ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা কানেকশনটা বের করি, চলেন। এইখানে আছে পি ই এ সি ই। তো তাহলে পি কততম লেটার? 16 নাম্বার লেটার। ই কততম লেটার? 5 নাম্বার লেটার। এ 1 নাম্বার লেটার। সি 3 নাম্বার লেটার। ই 5 নাম্বার লেটার। তো তাহলে আমরা যেটা বুঝতেছি যততম লেটার এই সংখ্যাটা আসলে ততই হবে। তো তাহলে কি করতে হবে? এখন এই যে 12 নাম্বার লেটার কত, 15 নাম্বার লেটার কত, 22 নাম্বার লেটার কত, 5 নাম্বার লেটার কত, এগুলো এখন আমাকে খুঁজে বের করতে হবে, যেটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো এই জন্য আমরা চলেন একটু মজা করে এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করি। দেখেন আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার লাস্টে হয়তো 25 হবে, মানে 25তম লেটার যেটা সেটা থাকবে, অথবা আমার 5 নাম্বার লেটার যেটা আছে সেটা থাকবে, এইভাবে যদি আমি চিন্তা করি তো সেক্ষেত্রে 25তম লেটার কোনটা? ওয়াই। তো আমি দেখবো যে অপশনের লাস্টে ওয়াই আছে কিনা কোনো জায়গায়, না কোনো জায়গায় ওয়াই নাই। তো তাহলে 25 আমাদের হিসাবের মধ্যে আসবে না। তো তাহলে আমাদেরকে অবশ্যই 5তম লেটার যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। 5তম লেটার কোনটা? ই। তো তাহলে শেষে দেখি ই কোনটা আছে। এই যে একটা অপশন আমি পাইতেছি এখানে ই আছে, এই যে একটা অপশন আছে এটাতেও ই আছে। তো তাহলে এই দুইটা আমার আগের থেকেই বাদ, এই দুইটা নিয়ে আমার চিন্তা করার কোনো দরকারই নাই।
আচ্ছা, তো এখন আমি দেখি যে ঘ নাম্বার অপশনের ভিতরে এখানে আছে সি আর খ নাম্বার অপশনে এখানে আছে এল। তো এখন এই যে এই সংখ্যাটা আমরা কিভাবে পাইছিলাম, পি, পি কততম লেটার, 16 নাম্বার লেটার, তো তাহলে সি, সি এর জন্য তো অবশ্যই 3 আসবে, তাই না, কারণ সি তো হলো 3 নাম্বার লেটার। তো আমাদের প্রথমে আছে কত, 12, তো তাহলে ঘ নাম্বারটাকে অ্যান্সার হিসাবে নিতে পারবো না, তো তাহলে ঘ নাম্বারটাও আমাদের অপশন থেকে বাদ, তো তাহলে আমাদের অ্যান্সার হবে খ নাম্বার। আর যদি এইভাবে আপনি হিসাব করতে চান যে 12 নাম্বার লেটার কোনটা, তারপরে 15 নাম্বার লেটার কোনটা, তারপরে আবার এই যে 22 নাম্বার লেটার কোনটা, তারপর 5 নাম্বার লেটার কোনটা, এইভাবে যদি হিসাব করতে চান তো সেই ক্ষেত্রে সময় লাগবে। তো এরকম একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে নিয়ে ভাবতে হবে এবং একটু বুদ্ধি খাটাইতে হবে আর কি। আশা করি এতক্ষণ আমি যা বলছি সেটা আপনি বুঝতে পারছেন। তারপর আমরা একটা সম্ভাবনার কোশ্চেন পাইছি, এখানে এগুলো বলা আছে আর কি। তো এটার জন্য আমাদের পি অফ এ ইউনিয়ন বি এটার সূত্রটা জানতে হবে। এটার সূত্রটা হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে যেহেতু আমাদের বলা আছে এ ও বি স্বাধীন এবং আমরা দেখতেছি আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি এটার মানটা আমাদের দরকার, তো তাহলে আমরা প্রথমে পি অফ এ ইন্টারসেকশন বি এটার মানটা ক্যালকুলেট করে নিব। তো যেহেতু স্বাধীন তো সেজন্য আমাদের পি অফ এ ইন্টু পি অফ বি যদি আমরা করি তো তাহলেই আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে যাব। তো তাহলে পি অফ এ এর ভ্যালু হলো 1/3 ইন্টু পি অফ বি এর ভ্যালু হলো 3/4। তো তাহলে এখানে অঙ্ক করলে হবে 1/4। এখন আমাদের কাজ হলো এখানে শুধুমাত্র মানগুলা বসায় দেয়া। আর এটা কত সমান ছিল, পি অফ এ ইউনিয়ন বি এটা সমান ছিল, এটা হলো সূত্র। তো পি অফ এ এর ভ্যালু দেয়া আছে 1/3 প্লাস পি অফ বি এটার ভ্যালু দেয়া আছে 3/4 মাইনাস এটার ভ্যালু আমরা খুঁজে বের করছি 1/4। লসাগু যদি নেওয়া হয় তাহলে হবে 12, তাহলে 4 প্লাস 9 মাইনাস 3 তাহলে হবে 10/12, কাটাকাটি করলে 5/6। তো আমাদের অ্যান্সার হবে 5/6। এই যে প্রশ্নটা আছে এটার জন্য আমাদের কি করতে হয়, মডুলার চিহ্ন আমাদের উঠাই দিতে হবে এবং এভাবে লিখতে হয় আর কি, -7 3x প্লাস 2 তারপরে 7। এটার ব্যাপারে একটা ভিডিও আমি বানাইছি এবং এটার কাজ একদম শেষের দিকে, তো সেটা খুব সম্ভবত এই ভিডিওটা যেদিন আপলোড করা হবে তার একদিন বা 2 দিনের মধ্যেই আমি আপলোড দিতে পারবো। চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর আগেও আসলে এই কথাটা আমি বলছিলাম এবং মাঝখানে অসুস্থতার কারণে আমি এগুলো নিয়ে বসতে পারি নাই, সরি ফর দ্যাট। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো আমাদের এই যে 2 কে রিমুভ করতে হবে। তো তার মানে হলো আমাদের সব জায়গায় -2 করতে হবে, এখানে -2, এখানে -2, এখানেও -2। তো তাহলে এই পাশে আমরা পাবো -9, এইখানে -2 আর +2 তো কাটাকাটি যাবে, তো তাহলে 3x হবে আর এইখানে আমরা পাবো 5। এবার আমাদের কাজ কি, 3 দিয়ে সবগুলাকে আমাদের ভাগ করতে হবে, তাহলে এখানে আমরা পাবো -3, এখানে থাকবে x আর এখানে থাকবে 5/3। তো এটা কোথায় আছে সেটাই আসলে অ্যান্সার। এই যে কোশ্চেনটা আছে এই ধরনের একটা কোশ্চেন 48 BCS এ আসছিল। আমাদের যেটা করতে হয় সেটা হলো দূরত্ব ইনটু ওজন যেটা দেয়া থাকবে দুই পাশেরটারই গুণফল সে সমান হবে। মানে আমি যদি এখানে ধরে নেই যে এটা x দেয়া ছিল, তো তাহলে 4 ইনটু x, এই যে এখানে দেয়া আছে 4 আর এটার সাথে আমরা x গুণ করব, ইকুয়াল টু হওয়া লাগবে 8 ইনটু 3। তো তাহলে এখানে বোঝাই যেতেছে 4 দিয়ে আমরা 8 কে কাটাকাটি করব 2 হবে, তো তাহলে হবে 6। এটার অপশনটা এখানে নাই, তো 6 হবে আর কি এটার অ্যান্সার। অপশনে অবভিয়াসলি 6 থাকবে। আচ্ছা চলেন দেখি তারপরে প্রশ্ন। এটার মধ্যে হয়তো বলা ছিল এই যে হোয়াট, এইখানে কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমাদের চিত্রগুলো আসলে খুব কেয়ারফুলি দেখতে হবে আর কি। এই যে 9 আর 5 যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো 45, তার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা পাবো 48। তো কি করতেছি, এই যে এইটার সাথে এইটা আমরা করতেছি গুণ আর এইটা করছি আমরা যোগ। তো এইখানেও আমাদের দেখতে হবে যে সেম ভাবে এই জিনিসটা মিলে কিনা আমাদের। তো তাহলে এই যে 7 আর 8 গুণ করলে হলো 56, তার সাথে যদি আমরা 4 প্লাস করি তাহলে আমরা পাবো 60। এটাও তাহলে একইভাবে হবে 7 নং 63 আর হলো 5 যদি আমরা যোগ করি তাহলে হবে 68। আনফরচুনেটলি এই কোশ্চেনটার মধ্যেও আমি অপশন অ্যাড করি নাই, সরি ফর দ্যাট। আশা করি অপশন অ্যাড না করার যে ব্যাপারটা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমরা দেখবো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটার জন্য দেখেন আমাদের প্লে এইটার একটা কোড দেয়া আছে, এইটা তো PLAY। তো পি এর জন্য কোড দেয়া আছে 8, এল এর জন্য দেয়া আছে 1। মানে আমি জাস্ট বসানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে প্রথম পি আছে আর এটার কোডের জন্য প্রথমে আছে 8, তারপরে এল এর জন্য আছে হলো 1। তো একইভাবে যদি সাজানোর চেষ্টা করি, এ এর জন্য দেয়া আছে 2, ওয়াই এর জন্য দেয়া আছে 3। এবং একইভাবে এইটার জন্য যদি আমি একটু হিসাব করি, আর এর জন্য দেয়া আছে হলো 4। আচ্ছা এখানে আমি দিলাম 4, এইচ এর জন্য দেয়া আছে 9, ওয়াই এর জন্য 3, এম এর জন্য 6 এবং ই এর জন্য 7। তো এখান থেকে কি আমরা কোনো ওই কততম লেটার সেই ধরনের কোনো সিকোয়েন্স পাইতেছি? দেখেন পি এর জন্য 8, এল এর জন্য আবার 1, এর জন্য 2, না এই ধরনের কোনো সিকোয়েন্স আসলে নাই।
তো এরকম ভাবে যদি আপনাদের কাছে দেয়া থাকে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের বের করতে হবে কি মেইল, রাইট? তো এম এর ভ্যালু এখান থেকে আমরা চলেন খোঁজার চেষ্টা করি। এই যে এম এর ভ্যালু আমরা পাইছি কত 6, তো তাহলে এম এর জন্য 6 বসাবো। এর জন্য দেখেন এই যে কোড দেয়া আছে 2, এল এর জন্য চলেন খুঁজি, এই যে এল এর জন্য আছে আমাদের 1, তো তাহলে এখানে বসাবো 1, এবং এর জন্য এই যে আছে আমাদের কাছে, এর জন্য আছে এখানে কত 7, তো তাহলে 6217 এটা হবে আমাদের অ্যান্সার। তো আমরা দেখতেছি যে গ নাম্বারে আমাদের আসলে অ্যান্সারটা আছে। এই কোশ্চেনটাও আসলে প্রিটি মাচ খুবই ইজি ছিল, চাইলে এটা আমি স্কিপ করতে পারতাম। এনিওয়েজ এই কোশ্চেনগুলো ছাড়া আমাদের কাছে ওই যে বার রিলেটেড কিছু সমস্যা ছিল, সেটা খুব সম্ভবত মানে যে ডেট এন্ড টাইম হিসাব করতে হয় এই ধরনের মনে হয় 2টা সমস্যা ছিল। এরপর ওই যে চিত্র রিলেটেড একটা সমস্যা মনে হয় ছিল। তারপর ওই যে মিররের মধ্যে যদি কোনো একটা জিনিসকে ধরা হয় তাহলে দেখতে কিরকম লাগবে, এই ধরনের একটা প্রবলেম খুব সম্ভবত ছিল। তো যাই থাকুক না কেন, যেই জিনিসগুলা এই ভিডিওতে আমি স্কিপ করছি আমার কাছে মনে হয় ওই জিনিসগুলা যারা মোটামুটি পড়াশোনা করছেন তারা সবাই পারেন, তো এই জন্য ওইগুলো আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করি নাই। ভিডিও রিলেটেড কোনো পরামর্শ যদি আপনার থাকে তাহলে কমেন্টে জানাইতে পারেন, আমাদের ফেসবুক পেজটা লাইক করে দিতে পারেন। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।